শুধুমাত্র বিজেপি আসার পর সার্কের মতো একটা চমৎকার সংগঠন সেইটা নষ্ট করে দিয়েছে। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর এখন পর্যন্ত দেয়নি ভারত। ওইটা পার হয়ে যেতে পারলে আমরা নেপালের সঙ্গে একটা ভালো বাণিজ্য করতে পারি, ভুটানের সঙ্গে বাণিজ্য করতে পারি, বছর পর বছর সেটা ঝুলিয়ে রেখেছে। আমরা চাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিবেশীর সঙ্গে সার্বভৌমত্বের মধ্য দিয়ে একটি সুসম্পর্ক। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। মনি ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে ঐতিহাসিক ৩৬শে জুলাই। ৩৬শে জুলাই ক্যালেন্ডারের পাতায় আসলে নাই, এটা একটা আন্দোলনের তারিখ হিসাবে যদি আমরা দেখি তাহলে সেটাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অন্যায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন সবকিছু মিলে আজকে একটি ঐতিহাসিক দিন ৫ই আগস্ট। এই এক বছরে বাংলাদেশ এবং ভারত এই দুইটি দেশের সম্পর্ক নতুনভাবে নতুন আঙ্গিকে সবার সামনে চলে এসেছে। যেমন গত কয়েক বছর ধরে ভারতে ক্ষমতাসীন দল রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের আমলে আমরা যেটা দেখেছি, বাংলাদেশের একটি নির্দিষ্ট দল বা নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক আমাদের বাঙালির চেতনাকে পাশ কাটিয়ে সেই দল এবং সেই ব্যক্তিটার প্রতি তাদের কেন্দ্রিক সব কিছু এক প্রকার এদেশের জনগণ অগ্রাহ্য হয়েছেন বলেই ধরা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা অনেকে ভারতে যেতেন, বেশিরভাগ যেতেন চিকিৎসার কারণে, তারপরে আপনার পর্যটন তো ছিলই, যেহেতু প্রতিবেশী দেশ, বড় একটি দেশ। ব্যবসা বাণিজ্য কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। আপনি জানেন যে কলকাতায় বাংলাদেশিরা চিকিৎসা নিতে যেত, ঘুরতে যেত, দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং আপনার এই গত এক বছরে ঠিক ৬ আগস্ট থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে, খুব সীমিত আকারে। এখন ওখানকার আপনার ভারতীয় সংবাদ টাইমস অফ ইন্ডিয়া স্থানীয় ব্যবসায়ীদের আপনার সাথে কথা বলে একটি সামারি তুলে ধরেছেন। তো মনে হয় আমি জানতে চাইবো এই বিষয়গুলো, প্লাস হচ্ছে বাংলাদেশের এই যে ঘুরে দাঁড়ানো, বিশেষ করে ভারতের এটা হাতে ঘা লেগেছে, ভারতে আমি বলবো না, বিজেপির হাতে ঘা লেগেছে, এই বিষয় নিয়ে দর্শকদের একটু বিস্তারিত জানাতে। কাজল ভাই, আপনাকে এবং শুধু দর্শক আপনারা যারা আছেন আমাদেরকে শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভারত এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, কারণ বাংলাদেশ এবং ভারত দুটো হচ্ছে প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অনেক, প্রায় ৪,০০০ কিলোমিটারের সীমান্ত। তো আমরা চাইলেই কাঁধ দিয়ে ঠেলে একটি প্রতিবেশীকে উচ্ছেদ করতে পারি না, বা আমাদেরকেও তারা পারেন না, আমাদের সহাবস্থান করতে হবে। স্বাধীনতা যুদ্ধের পটভূমির পর থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল ভালোই ছিল, কিন্তু যখনই বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপি যে ক্ষমতা, এটা হচ্ছে একটি মৌলবাদী দল, একটা মানে চরম হিন্দুত্ববাদী একটি দল, এবং তারা টোটাল ভারতটাকে, আপনারা দেখবেন যে ভারতের একটা প্রাচীন মানচিত্র তারা ভারতের পার্লামেন্টে লাগিয়েছে। সেখানে কিন্তু প্রাচীন যে ভারতীয় উপমহাদেশ ছিল, টোটাল ব্যাপারটা কিন্তু তারা মনে হচ্ছে যে এখনো বোধহয় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান তারা শাসন করে, এরকম অখণ্ড ভারত সময় যেটা সময় ছিল। তো বুঝতে হবে যে এদের মস্তিষ্কে, এদের মননে এক ধরনের সাম্রাজ্যবাদ কাজ করে, হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদ কাজ করে, মনুষ্যত্ববাদী নয়। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে যখন ক্ষমতায় আসেন, তখন মুক্তিযুদ্ধের পটভূমিতে একটা ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল আওয়ামী লীগের, কিন্তু সেই সম্পর্কটা এত ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশের জনগণ নয়, একটা সরকারের, একটি দলের সঙ্গে ভারতীয় সরকারের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এবং অনুমান করা হচ্ছিল যে, বা আমরা অনুভব করছিলাম যে আমাদের সমস্ত রকম সিদ্ধান্তের ক্ষেত্রে, আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে ভারত একটা আধিপত্য বিস্তার করছে। একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে যে বাংলাদেশটি আমরা ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি, ৫ লক্ষ মা বোনের পবিত্র ইজ্জতের বিনিময়ে অর্জন করেছি, সেই দেশের মানুষ থাকবে স্বাধীন, তার সিদ্ধান্ত হবে স্বাধীন। আর একটা রাষ্ট্রের তাবেদারি করবে কেন করবে তাবেদারি? তো এইসব পরিপ্রেক্ষিতে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল, এবং যার ফলে আমাদের এই অগস্ট চলে এসেছে এবং হাসিনার উৎখাত হয়েছে এবং আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হয়েছে। তারপর যেহেতু বিজেপি সরকার ক্ষমতা, এবং দেখবেন আপনারা যে বিজেপি যখন থেকে ক্ষমতা আসে তখন থেকে শুধু বাংলাদেশ না, তার প্রতিবেশী যত দেশ আছে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ছোট্ট একটা দেশ,
একটা আমাদের উপজেলার মতো একটা দেশ, ছোট্ট মালদ্বীপ, সে মালদ্বীপের সঙ্গেও তাদের সংঘর্ষ। বোঝা যায় যে তাদের মাঝখানে তাদের পররাষ্ট্র চিন্তায় এবং তাদের প্রতিবেশীদের চিন্তায় এক ধরনের নিম্ন হিংস্র মনোভাব আছে। তো এই মনোভাব থেকে বের হয়ে আসতে হলে প্রত্যেক জাতিকে, প্রত্যেক রাষ্ট্রকে একটা একতাবদ্ধ হওয়া দরকার। যেমন ধরুন সার্ক, শুধুমাত্র বিজেপি আসার পর সার্কের মতো একটা চমৎকার সংগঠন, জি, কাজু ভাই খুব চমৎকার কিন্তু কোথায় হচ্ছিল। সমস্ত দেশ যাচ্ছিল, তাদের সাংস্কৃতিক আদান-প্রদান হচ্ছিল, রাজনৈতিক আদান-প্রদান হচ্ছিল এবং এমনকি মুক্ত বাণিজ্য ব্যাপারটা গড়ে উঠবারও একটা ব্যাপার গড়ে উঠেছিল এবং সবচেয়ে বৈরিপূর্ণ ২ দেশ ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কটা তখন খুব ভালো ছিল। খুব ভালো চাচ্ছিল। সেইটা নষ্ট করে দিয়েছে এই বিজেপি। ভারতের জনগণ নয়, এই বিজেপি সরকার এবং মোদী সরকার এবং তার সঙ্গে যে সমস্ত মৌলবাদীরা আছে তারা। ইভেন কি ভারতে যে ২য় সংখ্যাগরিষ্ঠ মানুষ যে মুসলমানদেরকে একটা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আমি গত কয়েকদিন আগে একটি পোস্ট আমার ফেসবুকে আমি দিয়েছি মানে আমি পেয়েছি দিয়েছি যে কলকাতায় আগে কিন্তু এটা হতো না। মানে কলকাতা মানে ভারতের একটা মানে পশ্চিমবঙ্গের রাজ্যে ৩ জন মুসলমান এবং ২ জন বয়োবৃদ্ধ দাড়িওয়ালা এই পর্যন্ত তারা গরু ব্যবসা করতেছে, তাদেরকে ধরে বিজেপির লোকেরা নৃশংসভাবে অত্যাচার করছে। হাত পা বেঁধে এখানে জিজ্ঞেস করছে, "তুই গরু নিয়ে কোত্থেকে আসছিস?" তো এইরকম একটি জায়গায় এই সভ্য দেশে, সভ্য পৃথিবীতে পৌঁছে গেছে। এবং বিজেপির ক্যাবিনেটে তো সম্ভবত কোনো কোন মুসলমান নাই। আমি আপনাকে এর আগেও বলেছি, কোন মুসলমান নাই যে দেশে মানে ৩০ ভাগ মানুষ মুসলমান। তাই সেই কোন মুসলমান প্রতিনিধি গত ১৫ বছর ধরে ভারতের ক্যাবিনেটে নাই। এই বিজেপি সরকারের ক্যাবিনেট। অথচ দেখেন আওয়ামী লীগ সরকার ভারতকে ট্যারিফ মুক্ত আপনার তাদের বেনাপোল থেকে বাস, খাদ্যবাহী বাস আমাদের রুট ব্যবহার করছে, তারা কোনো ধরনের শুল্ক দিত না। একদম নামে মতো টোল দিত। অথচ বাংলাদেশ যখন ক্রস করে তাদেরটাই সীমানা পার হতো তখন কিন্তু আমাদের উচ্চমূল্যের ট্যাক্স দিত। কত ধরনের ছাড় দিয়েছে তাহলে। আপনি দেখুন যে শুধুমাত্র ভারতের কারণে ছোট্ট ওই যে চিকেন নেক ওইটা পার হয়ে যেতে পারলে আমরা নেপালের সঙ্গে একটা ভালো বাণিজ্য করতে পারি, ভুটানের সঙ্গে বাণিজ্য করতে পারি। বছর পর বছর সেটা ঝুলিয়ে ঝুলে রেখেছে। রেখেছে। সেটাও আমরা আদায় করতে পারিনি। যাই হোক, আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে তিস্তার চাই। পানি তিস্তার পানি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গ, হ্যাঁ, প্রতিবেশী দেশ, আমরা বাংলা ভাষায় কথা বলি। পশ্চিমবঙ্গ একটি হচ্ছে ভারতের রাজ্য এবং বাংলাদেশ আমরা একসঙ্গে ছিলাম। তো একটা সম্পর্ক হোক হিন্দু বা মুসলমান, পশ্চিমবঙ্গে তো ১ম মুসলমান আছে। কারণ বাঙালির অনেক আত্মীয়স্বজন এদেশে উদ্দেশ্যও আছে। আছে। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং সত্যিকার অর্থে কি ভারত বড় দেশ, তার ইন্ডাস্ট্রি অনেক বড়, ওখানে গেলে একটু সস্তায় পাওয়া যায়। সে কারণে এদেশের মানুষেরা যায়। তো এদের যাওয়া মানে তোমার তো ব্যবসাটা হচ্ছে। হ্যাঁ। এবার সেই ব্যবসাটা যে তুমি বন্ধ করে দিলে এতে কি তোমাদের ক্ষতি না? ক্ষতি আমাদেরও যেমন ক্ষতি তোমাদের। এবং তোমরা ফুটিয়ে তুললা ভারতের সরকার, বিজেপি সরকার, মোদী সরকার জয়শঙ্করের পররাষ্ট্র নীতি প্রমাণিত করল যে বাংলাদেশ একটা প্রতিবেশী দেশ হিসাবে তার সার্বভৌমত্ব নিয়ে, তার সৌন্দর্য নিয়ে, তার অভ্যন্তরীণ রাজনীতির ভেতর দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। সেটা একটা সমস্যা তৈরি করে দিচ্ছে এবং এটা পৃথিবীতে এখন এমন একটা পৃথিবী তৈরি হচ্ছে, এত সহজে কাউকে পরাজিত করা যায় না। কেমন? আর আপনি শুরুতে যেটা বললেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে ব্যাপারটা। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আপনিও নিশ্চয়ই গিয়েছেন, আমিও কয়েকবার গিয়েছি, অনেকে যায়। পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকা আছে বিশেষ করে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় পার্ক স্ট্রিট আছে। সেখানে আমরা যেতাম। স্ট্রিট, হ্যাঁ, নিউ মার্কেট। আমরা আড্ডা দিতাম এবং ওদের সঙ্গে আমাদের একটা মানসিক এক্সচেঞ্জ হতো। আমরা সাহিত্যিক আমাদের বইমেলা ওখানে বইমেলা হতো। ওরা আমাদের এখানে আসতো। আমাদের ২১শে বইমেলায় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মজুমদার থেকে শুরু করে সবার বই প্রকাশিত হতো। তরুণ অনেক লেখকরা এখানে আসতো, আড্ডা মারতো, গল্প করতো। আমাদের বইগুলো ওখানে খুব জনপ্রিয়। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে আপনার হ্যাঁ, হুমায়ূন আখতারুজ্জামান, হাসান এরা খুব জনপ্রিয়। তো জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি যে এটা আমরা চাই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিবেশীর সঙ্গে সার্বভৌমত্বের মধ্য দিয়ে একটি সুসম্পর্ক। সময় ইন্দিরা গান্ধী মানে কংগ্রেস কি অসাধারণ ভূমিকা পালন করেছে। আমরা কি সেটা ভুলে যাব? এই হিস্ট্রির কারণে, ইতিহাসের কারণে, সত্যের কারণে আমরা কখনোই সত্যকে ভুলব না। কিন্তু যারা সত্যকে পিছিয়ে রেখে মিথ্যাকে এবং সাম্রাজ্যবাদকে সামনে নিয়ে আসবে, আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে থাকব না। আচ্ছা, আরেকটা ব্যাপারে যেহেতু ভারত ও বাংলাদেশ সম্পর্ক ১ বছরে এবং একটা ক্যারেক্টার হচ্ছে সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। উনি জানেন ভারতে আশ্রয় নিয়েছেন ১ বছর। কেউ বলে দিল্লিতে আছেন বা নির্দিষ্ট লোকেট করে না, সবাই বলে দিল্লিতেই আছেন। তাকে ফেরত দেওয়ার ব্যাপারে যেহেতু তার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ২ দিনের ট্রায়ালও অনুষ্ঠিত হয়ে গেছে জুলাই হত্যাকাণ্ডের জন্য এবং বাংলাদেশ বারবার ভারতের কাছে চিঠির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত সরাসরি ১ম এ কোনো উত্তর না দিলেও এটা নিয়ে গতকাল আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে উনি বলেন
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর এখন পর্যন্ত দেয়নি ভারত। এই বিষয়ে কিছু বলেন আমাদের তৌহিদ হাসান পররাষ্ট্র। এই প্রসঙ্গে আমি বলব এইখানে আমাদের সরকারের সক্ষমতা দেখাতে হবে। কেমন? কারণ শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের মানুষ। আপনার ওখানে গিয়েছে, এটাকে আপনাকে দিতে হবে। আমি আপনাকে বলি ২৬০০ মানে এখন পর্যন্ত পুশিং করা হয়েছে। এটা হচ্ছে খুবই অমানবিক বিষয়। একটা রাষ্ট্রে কিছু লোক যদি গিয়ে থাকে বা না গিয়ে থাকে, আপনি ধরে, ধরে সেই লোকগুলোকে এবং ভারতে কথা হচ্ছে যে বাংলা ভাষা হইলেই ভারতের যেকোনো রাজ্য থেকে, অযোধ্যা থেকে পর্যন্ত বাংলা ভাষার লোক ধরে এনে তারা পশ্চিমবঙ্গের লোক, বিহারের লোক, আসামের লোক কি বাংলা ভাষায় কথা বলে না? এখন বাংলা ভাষায় কথা বললেই তারা বাংলাদেশী হবে? এ কি ধরনের নৃশংস মানসিকতা? সেই লোকগুলোকে ধরে নারী পুরুষ নির্বিশেষে মানে রাতে করে বস্তাবন্দি করে তারপর আপনি সীমান্তে এসে পাঠিয়ে দেন। এর পৃথিবী দেখেন, বাংলাদেশের আমি প্রশ্ন তুলতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কি করছে? কেন এগুলো দিচ্ছে? যদি আমাদের বিজেপি আছে না? সীমান্তে তারা এগুলো যা দিচ্ছে সেগুলো ফেরত দিচ্ছে না কেন? পাঠিয়ে দিচ্ছে কেন? এবং এই লোকগুলো এসে আমাদের দেশে আমাদের একটু গলগ্রহ হয়ে উঠছে। এমনি আমরা রোহিঙ্গা, হ্যাঁ, ইতিমধ্যে আমরা রোহিঙ্গাদের নিয়ে বড় বিপদে আছি। এখন পর্যন্ত রোহিঙ্গা নিয়ে কোনো সমস্যার সমাধানে আসতে পারে নাই। জাতিসংঘ মহাসচিব আসার পরেও ৬ মাস হয়ে গেল। শুনেন, ওইটা তখন আমি বুঝছি যে এগুলো একদম হাস্যকর বিষয়। এগুলো যখন যে সরকার আসে সে এক ধরনের মব, নিজেদের মধ্যে এক ধরনের মব তৈরি করে। কিন্তু এটা আমি বুঝতে পারি না যে কেন মিয়ানমারের মতো একটা রাষ্ট্রকে এত করতে হবে। আন্তর্জাতিক আমার দেশের উপর জায়গা দখল করে আছে, হাজার হাজার বিঘা জমি দখল করে ফেলছে, মানুষ হত্যা করা হয়েছে। আমি এদেরকে আশ্রয় দিব কেন? এবং তারা আমাদের সঙ্গে তো আমাদের কৃষ্টি কালচার সভ্যতার সঙ্গে রোহিঙ্গারা নেই। আমার মনে হচ্ছে যে আমাদের মনোজাগতিকভাবে একটা সুযোগ এসেছে আমাদের পরিবর্তনটা। আপনি যে হটকারের কথা বলছেন, যেমন সাপে বর হয়, হ্যাঁ, এটা হলো সাপে বর। আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের পায়ে সমস্ত কিছু নিয়ে। সেই সুযোগটা ভারত তৈরি করে দিয়েছে। আমি ভারতকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই এবং আমার জনগণকে সচেতনতা আহ্বান জানাবো যে আসুন আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মতো করে তৈরি পাই, তাহলেই আমরা পৃথিবীতে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। সুপ্রিয় দর্শক, আজ এই ঐতিহাসিক ৩৬শে জুলাই, যেহেতু এটা বিশ্ব সংযোগ, তারপরেও যে বাংলাদেশ ভারত প্রসঙ্গ আনুষঙ্গিকভাবে এসে পড়েছে। আমাদের এই অনুষ্ঠানটা, আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্টে লিখবেন। আমরা চেষ্টা করব সে বিষয়ে বিস্তারিত আলাপ করতে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ভাই বিদায় নিয়ে নেন। ওকে, সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদেরকে জানলেন, অনুভব করলেন, আমাদের কথা শুনলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।